দর্শক দেখছিলাম টি-20 বিশ্বকাপে শ্রীলঙ্কাকে প্রথমবার হারিয়েছে বাংলাদেশ এবং প্রথমবার জয় দিয়ে বিশ্বকাপ আসর শুরু করেছে টিম টাইগার্স। এ নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন ক্রীড়া বিশ্লেষক আনোয়ার ইকবাল মিতু। আনোয়ার ইকবাল মিতু, আপনাকে স্বাগত। ৭১-এর খেলা যোগে অনেক বেশি শঙ্কা ছিল বাংলাদেশ কেমন করবে, ব্যাটাররা সবাই অফ ফর্মে, যুক্তরাষ্ট্রে প্র্যাকটিস করছে না, নানামুখী সমালোচনা, সেখান থেকে এমন একটা জয় এবং টি-20 বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবার জয়, সব মিলিয়ে কিভাবে দেখছেন এই জয়টা? ধন্যবাদ এবং ৭১-এর সমস্ত ক্রীড়ামোদীদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনার মিডিয়ার মাধ্যমে বাংলাদেশ টিমকে আগে কংগ্রাচুলেশনস জানাচ্ছি, কারণ উইন ইজ আ উইন এবং প্রথম গেমটা জেতাটা কিন্তু ভেরি ভেরি ডিফিকাল্ট থাকে এবং যেই কারণে আমি পুরো টিম, পুরো ম্যানেজমেন্ট যারা আছে সবাইকেই আগে কংগ্রাচুলেশন জানিয়ে নিচ্ছি। বাট একটা জিনিস আপনাকে আপনার কথার থেকেই স্পষ্ট যে কিভাবে সহজ ম্যাচ কঠিন করে জিততে হয় এবং মানুষের নাভিশ্বাস মাথায় উঠাতে হয়, সেটা আমরা কিন্তু দেখিয়ে দিলাম। এবং আজকের খেলাটা যদি আমি খেলা হিসাবে অ্যানালাইসিস করি, সেটা হচ্ছে যেমন বাজে ব্যাটিং করেছে শ্রীলঙ্কা তেমন কিন্তু বাজে ব্যাটিং করেছে বাংলাদেশ। আপনি যদি ম্যাচ রিপোর্টটা ওয়াকার ইউনুসেরটা শুনে থাকেন, এখানে কিন্তু ভালো রান ছিল এবং পিচটা আমরা ধরেন টিভির পর্দায় যতটুকু দেখেছি, এখানে কিন্তু অবশ্যই 160-180 রানের পিচ ছিল, যেটা কিন্তু শ্রীলঙ্কারাও সেই রকম বাজে খেলেছে। এবং আমি বলারদের কিন্তু কোনো ছোট করছি না, আমি আসছি পরে। আবার বাংলাদেশের ব্যাটিং আপনি যদি দেখেন, আমরা জিতেছি ঠিকই, কিন্তু আমি কিন্তু আবেগী হতে পারবো না যেহেতু আমি অ্যানালিস্ট। এবং সবচেয়ে বড় ইস্যু হচ্ছে কিছু কিছু ব্যাটসম্যান, দেখেন আমাদের যে প্রথম 4জন ব্যাটসম্যানের কথা আমরা বলছিলাম, 3জনই কিন্তু আবার খারাপ খেলেছে, আপনি খেয়াল করেন। সেই 3জন আমি নাম না বললাম, সেই 3জন কিন্তু খুঁজে বাজে ব্যাটিং করে আউট হয়েছে, এমন না যে বলারের ক্রেডিট আউট হয়েছে। যেমন ইয়েস, ঋষাদের 2টা উইকেট কিন্তু আপনার সেই রকম ভালো বলে উনি উইকেট নিয়েছে এবং একটা কিন্তু গিফটেড। তো সুতরাং এই জিনিসগুলো আমাদের মাথায় নিতে হয়। বাট যেটা হয়েছে, আমরা এখনই আবার আমরা যেভাবে এনাদেরকে মাথায় উঠায় যাতে না ফেলি, আবার নিচেও না নামাই, আমরা মাঝামাঝি থাকি। এবং যেহেতু ফার্স্ট উইন, এবং আমি কিন্তু আপনাদের টিভিতে রেগুলার বেসিসে বলে এসেছি এবং অন্যান্য টক শোতে আমি বলেছি যে সেটা হচ্ছে যে আমরা যেন কখনোই খারাপ খেলে জেতা না করে আমরা যেন ক্রিকেটটা এনজয় করি এবং ক্রিকেটটা মানে ভালো খেলি, ভালো ক্রিকেট খেলি। এটা আসলে আমরা বলছিলাম এবারের পুরো সময়টা জুড়ে বাংলাদেশ যখন আসলে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর থেকেই আসলে আমরা বলছিলাম যে বাংলাদেশ যেন ভালো ক্রিকেটটা খেলে। সেখান থেকে আজকে হয়তো আপ টু দ্য মার্ক ক্রিকেটটা আমরা পাইনি। একটু যদি রিশাদকে নিয়ে কথা বলতে চাই, বাংলাদেশে তো লেগ স্পিনারদেরকে সেভাবে সুযোগ দেওয়া হয় না, থাকলেও তারা আসলে বেঞ্চে থাকতেন, তারপর আবার ম্যাচ না খেলে বাদ পড়ে যেতেন। সেখান থেকে রিশাদকে দলে জায়গা দেওয়া এবং বিশ্বকাপে নিয়ে যাওয়া, তাকে বিশ্বকাপের ম্যাচে অভিষেক করিয়ে দেয়া এবং সেখান থেকে তিনি ম্যাচ সেরা হওয়া, সব মিলে এটা তো আমরা আসলে আশা দেখতেই পারি যে বাংলাদেশের লেগ স্পিনাররাও একদিন রশিদ খানদের মতো হয়ে যাবে। জি দেখেন, আমি একটা কথা বলি, আপনার সাথেও প্লাস তারেক জামিলের সাথেও এবং অন্য টিভিতে আমি কিন্তু সব সময়, আমরা কয়েকজন টক শো যারা করি, আমরা কিন্তু বারবার বলেছি আমাদের কিন্তু আমাদের দলে লেগ স্পিনার নেওয়ার জন্য, আমাদের এখানে চায়নাম্যান বলার নেওয়ার জন্য এবং আমাদের লেফট স্পিনার বলার নেওয়ার জন্য অনেকবার বলেছি, অনেকবার আমরা চেষ্টা করেছি। বাট আমরা যেহেতু বোর্ডের কেউ না, বোর্ডের সাথে থাকি না, তারপরেও যে এবার ঋষাদকে নেওয়া হয়েছে, ঋষাদ কিন্তু নিজের জায়গা করে নিয়েছে। আগেও কিন্তু ধরেন আপনার লেগ স্পিনার টিমে ঢুকেছিল, কিন্তু সেইখানে কিন্তু তারা টিকতে পারেনি। বাট ঋষাদের যেমন ভালো ব্যাটিংও আছে, আবার বোলিংটাও তার ভালো এবং আশা করি ইনশাল্লাহ একটা খেলেই যে সে হাইয়েস্ট উইকেট টেকার হয়ে যাবে তা না, কিন্তু ভালো করতে থাকলে ভালো ফল আসবে। এবং ঋষাদের জন্য সবাই আমরা এখানে প্রার্থনা করব যেন সে সামনে আরো ভালো খেলে। কিন্তু যেইটা আবার একটা ব্যাট পয়েন্টটাও তুলে ধরি, উনি যেই বলে আউট হয়েছেন, যেই শটটা উনি খেলেছেন, ওটা নটা গুড ব্যাটসম্যান কখনোই এই শট খেলবে না ওই মুহূর্তে, কারণ মোহাম্মদুল্লাহ রিয়াদ আপনার অপোজিটে দাঁড়িয়ে আছে, তাকে স্কোপ দিলে যে খেলাটা বের করে আনবে এটা যে কেউ বোঝে এবং আলটিমেটলি কিন্তু তাই হয়েছে। আমাদের নিজেরও, আমি এখন বলবো না, আমারও খুব নার্ভাস লাগছিল, আমরা অনেকেই একসাথে খেলা দেখেছি, কিন্তু খেলাটাকে এইভাবে টেন্স করে না নিয়ে রিয়াদকে ব্যাটিংটা ছেড়ে দিলেই কিন্তু আমরা অনেক আগে খেলাটা জিতে যেতাম। তো যাই হোক, কারণ আমি এইটা বলেছি যে এইটাই ছিল আমাদের ক্রাঞ্চ ম্যাচ এবং এই ম্যাচটা আমরা জেতাতে কিন্তু আমরা ওয়ান স্টেপ অ্যাহেড
আমরা কিন্তু এক স্টেপ আগিয়ে গেলাম নেক্সট রাউন্ডে ওঠার জন্য। এই কারণে বললাম কথাটা, আমি অত শিওর দিব না এই কারণে, কারণ হল্যান্ড ইজ এ নট আ ব্যাড টিম অ্যাট অল। এবং হল্যান্ড কিন্তু লাস্ট ওয়ার্ল্ড কাপে কিন্তু আপনি দেখবেন বড় বড় দুটো টিমকে তারা কিন্তু সাউথ আফ্রিকাকে হারিয়েছে, তারা আরেকটা বড় টিমকেও হারিয়েছিল আমার যতটুকু মনে পড়ে। সুতরাং ওই গেমটাও কিন্তু আমাদের বের করে আনতে হবে, আর সাউথ আফ্রিকা তো নেক্সট গেম আছেই। তো সুতরাং আমরা অবশ্যই টিমের জন্য দোয়া করব এবং টিম যেন এইভাবে খেলে। ব্যাটিংটা আরো ইমপ্রুভ করতে হবে। যদি আপনার যেমন বোলিংটা যতখানি ভালো হয়েছে, বাট আপনি প্রথম যদি দেখেন মিসফিল্ডিং হয়েছে, ওভারথ্রো হয়েছে, তাসকিনের এক ওভারে অনেক রান এসেছে আপনার, এরপর থেকে কিন্তু টিমটা গুছিয়ে এনেছে ডিউ টু শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের রাশ শট খেলার কারণে। এটাও কিন্তু মাথায় নিতে হবে। নিশ্চয়ই, কারণ প্রত্যেক ম্যাচে হয়তো সেরকম সুযোগ পাওয়া যাবে না, বা সাউথ আফ্রিকার মতো এরকম শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে হয়তো বাংলাদেশ এভাবে কামব্যাকের সুযোগটাও পাবে না। আপনি একেবারেই যথার্থই বলেছেন যে আবেগে না ভেসে যে এই ম্যাচের যে লুপহোলসগুলো আছে সেগুলো যেন বাংলাদেশ বের করে নেক্সট ম্যাচেও আসলে যেতে বা পারফরমেন্সটা আরও বেশি উন্নত হয়। কারণ আমরা চাই দিন শেষে বাংলাদেশ যেন আসলে পরের রাউন্ডটাতেও যাক, যেটাতে আসলে কখনো যাওয়া হয়নি। আনোয়ার ইকবাল মিতু, অসংখ্য ধন্যবাদ, আপনার ব্যস্ততম সময়ে আমাদেরকে সময় দিয়েছেন। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচ নিয়ে। আমাদের সাথে আলোচনা এতক্ষণ যুক্ত ছিলেন ক্রীড়া বিশ্লেষক আনোয়ার ইকবাল মিতু।